বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। অনেক ছাত্রছাত্রী তারা সাময়িক পত্রের উপরে একটি আলোচনা চেয়েছিল, তাই আজকের আমরা আলোচনার বিষয়বস্তু হিসাবে বেছে নিয়েছি বাংলা সাময়িক পত্র। আজকের আমাদের আলোচনার বিষয় হিসেবে থাকছে দিগদর্শন পত্রিকা থেকে শুরু করে বঙ্গদর্শন পত্রিকা পর্যন্ত। আমরা পরবর্তী ভিডিওতে সাধনা, পরিচয়, কল্লোল, সবুজপত্র, প্রগতি এই ধরনের আরও নানান পত্রপত্রিকা নিয়ে আলোচনা করব। আমরা চলে আসছি প্রথম যে পত্রিকাটা নিয়ে আলোচনা করব, দিগদর্শন। এই দিগদর্শন পত্রিকার জন্ম অর্থাৎ আবির্ভাব 1818 সালে এপ্রিল মাসে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা হলো এইটি। এই পত্রিকাটি প্রকাশিত হয়েছে শ্রীরামপুর মিশন থেকে। এই পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক ও মার্শম্যান। এই পত্রিকার অবদান কৌতূহল উদ্দীপক রচনা প্রকাশের মধ্য দিয়ে যুবকেরা যাতে বিপদগামী হতে না পারে সেজন্য নানান প্রবন্ধ নিবন্ধ প্রকাশ করে এই পত্রিকা সামাজিক দায়িত্ব পালন করেছে। দিগদর্শনের পরে চলে আসছি যে পত্রিকাটাতে, সেটা হচ্ছে সমাচার দর্পণ। এই সমাচার দর্পণ পত্রিকার জন্ম বা আবিষ্কার আবির্ভাব 1818 খ্রিস্টাব্দের 23শে মে শনিবার দিনকে এই পত্রিকাটির জন্ম হয়েছিল। শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত এটি ছিল দ্বিতীয় পত্রিকা এবং এই পত্রিকার সম্পাদক ছিলেন জেসি মার্শম্যান। কেউ কেউ গঙ্গা কিশোর ভট্টাচার্যের বাঙ্গাল গেজেটকে প্রথম সাময়িক পত্র বলে অভিহিত করলেও গোপাল হালদার সহ অনেকে একেই প্রথম সাময়িক পত্র বলেছেন। এই পত্রিকার উদ্দেশ্য হিন্দু ধর্ম কর্মের বিরুদ্ধাচরণ করে খ্রিস্ট ধর্মের মহিমা কীর্তনের উদ্দেশ্যে প্রকাশিত হলেও বিভিন্ন ধরনের সংবাদ, শিল্প, সংস্কৃতির, রাজনৈতিক ও সামাজিক আন্দোলন সম্পর্কে প্রবন্ধ নিবন্ধ এই পত্রিকায় প্রকাশিত হয়। এরপরে আমরা চলে আসছি যে পত্রিকাটিতে, সংবাদ কৌমুদী। এই সংবাদ কৌমুদীর জন্ম 1821 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর। এই পত্রিকার সম্পাদক ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ও তারাচরণ দত্ত, কিন্তু পত্রিকার প্রধান কর্ণধার ছিলেন রাজা রামমোহন রায়। এবং এই পত্রিকাটি ছিল সাপ্তাহিক পত্রিকা, প্রতি সপ্তাহে একবার করে বেরোবে। এবং এই পত্রিকার উদ্দেশ্য ছিল ধর্মনীতি, রাষ্ট্রনীতি, বিজ্ঞান, একেশ্বরবাদ ও দেশ বিদেশের সংবাদ প্রকাশই ছিল এর উদ্দেশ্য। সংবাদ কৌমুদীর পরে যে পত্রিকাটিতে চলে আসবো সেটি হচ্ছে ব্রাহ্মণ সেবধী। এর জন্ম 1821 সালের সেপ্টেম্বর মাসে। সম্পাদক ছিলেন রামমোহন রায়। রামমোহন রায় এখানে শিবপ্রসাদ শর্মা ছদ্মনাম গ্রহণ করে। এই পত্রিকার উদ্দেশ্য হিন্দুর বহুদেববাদ, ধর্ম ও দর্শনের নানান বিষয়, এমনকি সমস্ত অলৌকিকতার বিরুদ্ধে প্রচার করা ছিল এই পত্রিকার উদ্দেশ্য। ব্রাহ্মণ সেবধীর পরে আমরা চলে আসব সমাচার চন্দ্রিকা পত্রিকায়। এই সমাচার চন্দ্রিকা পত্রিকার জন্ম 1822 সালের 5ই মার্চ। এটি একটি সাপ্তাহিক পত্রিকা। এই পত্রিকার উদ্দেশ্য রক্ষণশীল হিন্দু সমাজের আচার আচরণ, কুসংস্কার এবং সতীদাহ প্রথার বিরুদ্ধে নানান প্রবন্ধ প্রকাশই এই পত্রিকার উদ্দেশ্য ছিল। সমাচার চন্দ্রিকার পরে চলে আসব একটি গুরুত্বপূর্ণ পত্রিকা, সেটি হচ্ছে সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর পত্রিকার জন্ম 1831 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি। এটি একটি সাপ্তাহিক পত্রিকা এবং এই পত্রিকার সম্পাদক ঈশ্বর গুপ্ত। 1832 খ্রিস্টাব্দে 25শে মে এই পত্রিকাটি বন্ধ হয়ে যায়। দ্বিতীয়বার এই পত্রিকাটি প্রকাশিত হয় 1836 খ্রিস্টাব্দে, বার ত্রয়িক অর্থাৎ সপ্তাহে 3 বার। 1839 খ্রিস্টাব্দের 15ই জুন থেকে দৈনিক পত্রিকা হিসেবে এই পত্রিকাটি আত্মপ্রকাশ করে অর্থাৎ প্রকাশিত হয় এবং এই পত্রিকাটি ভারতীয় ভাষার প্রথম দৈনিক পত্রিকা ছিল। পত্রিকার মাথায় লেখা থাকতো
সত্যং মনস্তা মরস প্রভাকর সদৈব সর্বেষু সমপ্রভাকর। এই পত্রিকার উদ্দেশ্য ও অবদান। প্রথমত হচ্ছে সংবাদ পরিবেশনের নিয়ম নীতি এই পত্রিকার প্রথম পাতাতে থাকতো। দ্বিতীয়ত হচ্ছে এই পত্রিকাকে কেন্দ্র করে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের মতো কবি, দীনবন্ধু মিত্রের ন্যায় নাট্যকার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো ঔপন্যাসিকের আবির্ভাব ঘটেছে। এছাড়া ভারতচন্দ্র, রামপ্রসাদ সেন, রামনীতি গুপ্ত, রাম বসু প্রমুখ প্রাচীন কবিদের জীবনী ও কাব্য পর্যালোচনা স্বয়ং ঈশ্বরগুপ্ত এই পত্রিকাতে করতেন। আমরা সংবাদ প্রভাকরের পরে যে পত্রিকাটিতে চলে আসব সেটি হচ্ছে জ্ঞানান্বেষণ। জ্ঞানান্বেষণ পত্রিকার জন্ম 1831 সালের 31শে মে। সম্পাদক দক্ষিণারঞ্জন বন্দ্যোপাধ্যায়। ইয়ং বেঙ্গলের মুখপত্র হিসেবে এই পত্রিকা ছিল সাপ্তাহিক পত্রিকা। এই পত্রিকার উদ্দেশ্য ছিল যুক্তিবাদ ও আধুনিকতার সমাজে প্রগতিবাদী ভাবনার প্রকাশই ছিল এই পত্রিকার মুখ্য উদ্দেশ্য। এরপরে চলে আসবে একটি গুরুত্বপূর্ণ পত্রিকা, সেটি হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকা। তত্ত্ববোধিনী পত্রিকার জন্ম 1843 খ্রিস্টাব্দে 16ই অগাস্ট দেবেন্দ্রনাথ ঠাকুরের পরিচালনায় অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়। মোট 9 জনের সম্পাদনায় 80 বছর ধরে পত্রিকাটি প্রকাশিত হয়। যে সমস্ত সম্পাদক ছিলেন তাদের যে সময়সীমার মধ্যে ছিলেন তাদের নাম এবং তাদের সময়কালটা উল্লেখ করে দিচ্ছি। অক্ষয় কুমার দত্ত ছিলেন 1843 থেকে 1854 পর্যন্ত তিনি সম্পাদনা করেছেন। সত্যেন্দ্রনাথ ঠাকুর তিনি 3 বার সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেছে। 1859 থেকে 1962 1859 থেকে 1862 আর 1909 থেকে 1910, 1915 থেকে 1923 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং তারপরে আছি অযোধ্যানাথ পাকড়াচি, তিনি সম্পাদনা করেছিলেন 1865 থেকে 1967 এবং দ্বিতীয়বার তিনি করেছিলেন 1869 থেকে 1872 সাল পর্যন্ত। হেমচন্দ্র বিদ্যারত্ন যিনি সম্পাদনা করেছিলেন 1867 থেকে 1869, আবার 1877 থেকে 1884 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সম্পাদনা করেছেন। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর তিনি সম্পাদনা করেছেন 1884 থেকে 1908 পর্যন্ত, আর রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদনা করেছেন 1910 থেকে 1915 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই পত্রিকার উদ্দেশ্য এবং অবদান: অক্ষয় কুমার দত্ত, বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রভৃতি চিন্তাশীল লেখকদের গদ্য প্রকাশিত হয়েছে এই পত্রিকাতে। দ্বিতীয়ত, ধর্মপ্রচারের উদ্দেশ্যে এই পত্রিকা প্রকাশিত হলেও সাহিত্য, দর্শন, বিজ্ঞান, জীবনী, পুরাতত্ত্ব, সমাজনীতি, রাজনীতি প্রভৃতি বিষয়ে জ্ঞানগর্ভ প্রবন্ধ প্রকাশিত হয়। তৃতীয়ত, অর্থনীতি, গ্রাম্য সমাজে দারিদ্র্য, জমিদারের অত্যাচার, সাম্প্রদায়িক উদারনীতি, দেশপ্রেম সবকিছুই এই পত্রিকাতে প্রকাশিত হতো। এরপরে আমরা চলে আসছি একটি গুরুত্বপূর্ণ পত্রিকা, সেটি হচ্ছে বিবিধার্ধ সংগ্রহ। এই বিবিধার্ধ সংগ্রহ পত্রিকার জন্ম 1851 খ্রিস্টাব্দে রাজেন্দ্রলাল মিত্রের সম্পাদনায় বাংলা ভাষায় প্রথম সচিত্র মাসিক পত্রিকা প্রকাশিত হয়। এই পত্রিকাটি ছাপা হতো ব্যাপটিস্ট মিশন থেকে। এই পত্রিকার উদ্দেশ্য ছিল পুরাবৃত্ত, মহাপুরুষদের জীবনী, তীর্থস্থানের বর্ণনা, খাদ্য, বাণিজ্য, নীতিকথা, কাব্য, সাহিত্য সমালোচনা ছিল এই পত্রিকার উদ্দেশ্য। এরপরে চলে আসছি আমি সোমপ্রকাশ পত্রিকা। সোমপ্রকাশ পত্রিকার জন্ম হচ্ছে দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায় 1858 খ্রিস্টাব্দে 15ই নভেম্বর সাপ্তাহিক এই পত্রিকা প্রকাশিত হয়। প্রতি সোমবার এই পত্রিকা প্রকাশিত হতো বলে এর নাম হয়েছে সোমপ্রকাশ। উদ্দেশ্য: নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে সরব হয়ে উঠেছিল এই পত্রিকা। এছাড়া সাহিত্য, দর্শন, বিজ্ঞান সব ধরনের বিষয় থাকতো এই পত্রিকায়। এরপরে চলে আসি একটি গুরুত্বপূর্ণ পত্রিকা, সেটি হচ্ছে বঙ্গদর্শন পত্রিকা। বঙ্গদর্শন পত্রিকার জন্ম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় মাসিক এই পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। এই পত্রিকা প্রকাশকালে বঙ্কিমচন্দ্রের বয়স 34 বছর।
বহরমপুরে বিদগ্ধ ও পণ্ডিতদের সম্মেলন থেকে বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন প্রকাশের মনস্থির করেছিল। 1872 থেকে 1876 খ্রিস্টাব্দ এই 4 বছর বঙ্কিমচন্দ্রের সম্পাদনায় মোট 48টি সংখ্যা প্রকাশিত হয়েছিল। বঙ্কিমচন্দ্রের পর 1877 থেকে 1881 খ্রিস্টাব্দ পর্যন্ত সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় মোট 54টি সংখ্যা প্রকাশিত হয়েছিল। শ্রীশচন্দ্র মজুমদারের সম্পাদনায় 1290 বঙ্গাব্দের কার্তিক থেকে মাঘ পর্যন্ত 4টি সংখ্যার দায়িত্ব পালন করেন শ্রীশচন্দ্র মজুমদার। 1309 বঙ্গাব্দ থেকে 1312 বঙ্গাব্দ অর্থাৎ আনুমানিক ইংরেজি সালটা 1901 থেকে 1904 খ্রিস্টাব্দ পর্যন্ত রবীন্দ্রনাথ নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন। অর্থাৎ মোট 4 জন সম্পাদক ছিলেন বঙ্গদর্শন পত্রিকায়। শ্রী কমলাকান্ত ছদ্মনামে বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকায় লিখতেন। বঙ্গ ভাষা সহসা বাল্যকাল হইতে যৌবনে উপনীত হইল, বঙ্গদর্শন পত্রিকা সম্পর্কে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অবশেষে বঙ্কিমের বঙ্গদর্শন আসিয়া বাঙালির হৃদয় একেবারে লুট করিয়া লইল, বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গদর্শন যেন তখন আষাঢ়ের প্রথম বর্ষার মতো সমাগত রাজবধূন্য তনি, কথা বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্কিমবাবুর বঙ্গদর্শনের গুণে বাঙালি বাবু শখ করিয়া বাংলা পড়িতে শিক্ষা করেন, কথা বলেছে অক্ষয়চন্দ্র সরকার। এই পত্রিকাকে কেন্দ্র করে বঙ্কিমচন্দ্রের নেতৃত্বে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, রমেশচন্দ্র দত্ত, চন্দ্রনাথ বসু, অক্ষয়চন্দ্র সরকার প্রমুখ সাহিত্যিক এই পত্রিকাতে কলম ধরেছেন। এছাড়া বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, চন্দ্রশেখর, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী, কমলাকান্তের দপ্তরের ন্যায় নানান গ্রন্থ, প্রবন্ধ, উপন্যাস এই পত্রিকাকে কেন্দ্র করে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাস প্রকাশিত হয় নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকাতে। নমস্কার, আজকের আলোচনা এই পর্যন্ত এবং আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসবো। এই পত্রিকার এই যে সাময়িক পত্রের দ্বিতীয় পর্বতে আমরা নানান পত্র পত্রিকা নিয়ে আলোচনা করব, তাই আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।